দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। আপনাদের সঙ্গে আছেন মাহফুজ মিশা। আপনারা জানেন নানা ধরনের ঘটনা ঘটছে প্রতিদিনই এবং সেই সব ঘটনা সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার। একই সাথে প্রশ্ন উঠেছে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ সহ মাঠ প্রশাসন কতখানি সক্রিয় হয়েছে সেসব নিয়ে কথা বলতে চাই আমরা। একদিকে যেরকম অস্থিরতার চেষ্টা চলছে তার বিপরীতে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যও অনেক বেশি দৃশ্যমান হচ্ছে। সেসব নিয়ে কথা বলতে চাই। আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি অস্থিরতার চেষ্টা বনাম জাতীয় ঐক্য। আপনার এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল। বাবুল ভাই স্বাগত আপনাকে। আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে রাস্তায় আটকে আছেন জ্যামে আমাদের অফিসের ঠিক বিপরীতেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীরও যুক্ত হবেন অল্প কিছু সময়ের মধ্যেই। আমরা বাবুল ভাই আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমরা একটা জিনিস দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিন বা দুদিন আগেই বললেন যে 3 মাস যেতে না যেতেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। তিনি বলছেন যে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হানাহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলছেন এই চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। যতই বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি, নিজের ঘরেই যদি বিভেদ থেকে যাই আমরা সেটা কখনোই ঠিক করতে পারবো না। এই নিজের ঘর আসলে কি সরকারের অভ্যন্তরের বিষয় বলছেন নাকি বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আমাদের ভিতরে যে চিরায়ত অনৈক্য সেটিকে উনি বোঝাচ্ছেন? না, এখানে দুটো রকমের ব্যাপার আছে। একটা হলো দেশ, বাংলাদেশের মানুষ হিসেবে আমরা নিজেরা আমাদের স্বদেশ প্রেম, আমাদের জাতীয়তাবোধ, আমাদের চেতনা, আমাদের সার্বভৌমত্ব, এই বিষয়গুলোকে যদি আমরা ধর্ম, বর্ণ, সম্প্রদায়, দল এর মধ্যে বিভক্ত করে ফেলি, এটাকে অগ্রাধিকার দিয়ে ফেলি, সংকট তখনই হয়। আর একটা যেটা হয়েছে যে হতে পারে যে আমরা যারা এই ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছি ঐক্যবদ্ধভাবে, একেবারে ছাত্র, যুবক, বৃদ্ধ, সমস্ত রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল, শ্রেণী পেশা, শিশু, বাচ্চা, বৃদ্ধ, আবাল, বৃদ্ধ বনিতা যাই বলেন, সবাই আমরা যারা আন্দোলন করে দীর্ঘদিন এই ফ্যাসিবাদকে উৎখাত করেছি, তাদের মধ্যে যদি কারণে অকারণে অনৈক্য বা কি বলে বিভেদ, বিভ্রান্তির মতো পরিবেশ তৈরি হয়, সেটা দুর্ভাগ্যজনক এবং সেই সুযোগটা এই পতিত শক্তি গ্রহণ করে থাকে। এবং এর সাথে তো আরও ঘি ঢালবার মানুষের অভাব নাই। আমাদের প্রতিবেশী শক্তি আছে এখানে যারা নগ্নভাবে বিভিন্ন সময় আগেও হস্তক্ষেপ করছে এবং এখন যেটা করছে এটা বোঝাই যাচ্ছে যে তাদের মধ্যে একটা নানান ধরনের বিষবাংশ, হিংসা, বিদ্বেষের পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু একটা বিভেদ কি এরই মধ্যে তৈরি হয়েছে বলে মনে হচ্ছে? একটা বিভেদ অল্প হলেও বিভেদ আগে থেকেই ছিল, তাদের চেতনা। শোনেন, এখানে মূল কথা যদি আপনি না যান তাহলে তো আসলে হবে না। এই যে আমাদের যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কিন্তু ফ্যাসিস্ট শক্তি তাদের একটা চক্র, তাদের একটা অবস্থান এখানে আছে, অর্থনৈতিক অবস্থান আছে, কিছু মানুষও তাদের আছে এখানে। কিন্তু এদের যারা প্রভু তারা যারা এই পরিবর্তনটাকে মানতে পারেন নাই, তাদের আচারে, আচরণে, কথায়, বার্তায়, চলনে, বলনে প্রতি মুহূর্ত আপনি দেখবেন যে ঝলকে চলকে উঠছে। ফার্স্ট অফ অল আপনি দেখেন শেখ হাসিনা অজেদ সারা দুনিয়ার কোথাও কেউ তাকে গ্রহণ করলো না, তারা তাকে সেখানে গ্রহণ করেছে, আশ্রয় দিয়েছে। আপনি যদি তার উল্টা কোথাও জানো না, চেষ্টাও করেন, জাননি তো, তার এইটাই তার প্রিয় জায়গা। হ্যাঁ, এবং প্রেফার করা, এবং তারা হয়তো সাদরেই তাকে গ্রহণ করেছে, সেই কারণে উনি ওখানে গিয়েছেন। আচ্ছা, একটা জিনিস আপনি যদি চিন্তা করেন, ধরেন ভারতের বিচ্ছিন্নতাবাদী বা পতিত কোনো কেউ যদি, সরকার বিরোধী কেউ যদি বাংলাদেশে এসে আশ্রয় গ্রহণ করে, ভারতের সরকারের ভূমিকাটা কি হবে আপনি একবার চিন্তা করে দেখেছেন? আপনি দেখেন যে গতকাল প্রভু চিন্ময় কৃষ্ণ তাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার কী কারণে করা হয়েছে, এখানে নানান ধরনের অস্থিরতা তৈরি করছিল, স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছিলাম। তো সাথে সাথে ভারতীয় পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিয়ে দিল, প্রতিবাদ করে দিল। অথচ বিগত দিনে বাংলাদেশে কত অন্যায় হয়েছে, কত খুন হলো। 5ই আগস্টের আগের কথাই যদি আপনি বলেন, এত মানুষকে মারা হলো, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, যুবকরা তো আছেই। কই ভারতীয় পররাষ্ট্র দপ্তর একবারও কি দুঃখ প্রকাশ করেছে? একবারও কি তারা আহত হয়েছে? একবারও কি বিবৃতি দিয়েছে? বাংলাদেশে 3টা পাতানো নির্বাচন হলো, বিবৃতি তো দূরের কথা, তারা এখানে এসে নগ্নভাবে যেভাবে হস্তক্ষেপ করেছে, এইটাই তাদের অপশন ছিল না, এইটাই তাদের চয়েস। এখানে হাসিনাকে রাখলে তাদের জন্য অনেক সুবিধা।
তারা নিরাপদ বোধ করে, তারা যা চায় চাবার আগেই জি হুজুর মার্কা আচরণ। বিএনপির সময়েও তো ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ ছিল না। না, সম্পর্ক এক জিনিস, আর একটা হলো যে আপনি দাসত্ব অন্য জিনিস। হ্যাঁ, আপনি তো দাসত্ব বরণ করছেন, আপনি কিছু বলার আগেই জি হুজুর কি পায় নাই ভারত বলেই চাইতো প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনা, যে ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখতে হবে, চাওয়ার আগে দিয়েছি। অনেক সব কিছু তো আর বাকি রাখিনি, ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, পক্ষান্তরে আমরা পেয়েছি মানুষের ভোটাধিকার হরণ, পক্ষান্তরে পেয়েছি সীমান্ত হত্যা। দুনিয়ার কোনো জায়গায় এরকম হত্যা নাই, সীমান্তে গুলি করে মানুষ মারে না, এখানে করছে, মারা হচ্ছে। আপনি ভারতীয় পত্রপত্রিকা দেখেন, আপনি যদি খোঁজ নেন, বাংলাদেশে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করে আবার ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য কি নগ্ন ষড়যন্ত্র চক্র। এই সরকার দায়িত্ব নেওয়ার পর বা বিগত দিনে যখন বিএনপি দায়িত্বে ছিল রাষ্ট্র পরিচালনার, তখনও তো সীমান্তে মানুষ হত্যার ঘটনা ঘটেছে। হ্যাঁ, করেছে তো, বাংলাদেশের মানুষ তো মারিনি, আমি তো সেটাই বলছি, মারছে তো তারাই। হ্যাঁ, তখন প্রতিবাদ, আপনার মনে আছে রৌমারিতে একটা ঘটনা ঘটেছিল, প্রতিবাদ, জেনারেল এল এম ফজলুর রহমান বোধহয় তখন বিডিআর এর ডিজি ছিলেন। আমরা কিন্তু সমুচিত জবাবও দিয়েছি, আমরা চেষ্টা করি। কিন্তু আপনি আপনার অবস্থা, আমি বলছি না যে আমরা তাদের সাথে যুদ্ধ পরিস্থিতি তৈরি করব বা যুদ্ধ করি, কিন্তু আপনার চাওয়াটা তো আপনি চাইতে পারেন, আপনার প্রতিবাদটা তো আপনি করতে পারেন, আপনার মুক্ত আর বন্ধন, আপনি সার্বভৌম রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র। আমার বক্তব্য সেটাই। জি শরীফ ভাই, তার মানে হচ্ছে বাবুল ভাই যে আমাদের এই অনৈক্য এবং অস্থিরতা, তার নেপথ্যে তিনি মনে করছেন যে একটা পতিত যে শক্তি তারা, প্লাস নিজেদের যে পক্ষের শক্তিগুলো 5 আগস্ট পর্যন্ত ঐক্যবদ্ধ ছিল তাদের খানিকটা বিভেদ, সেই সাথে আমাদের প্রতিবেশীদের নানা ধরনের প্রচেষ্টা। আপনিও কি একমত, নাকি এর সঙ্গে সুশাসন, সরকারের দুর্বলতা, আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা, সেসবও ফ্যাক্টর? না, সরকারের দুর্বলতা আছে, এটাও ঠিক। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। আপনি যেখান থেকে শুরু করেছেন আমি সেখান থেকে শুরু করি। আমিও মনে করি যে আপনার যে শিরোনাম, যে অস্থিরতা, হ্যাঁ অস্থিরতা তৈরি করা হচ্ছে। এই অস্থিরতা কারা তৈরি করছে? অস্থিরতা ভেতর থেকে তৈরি করা হচ্ছে, বাইরের থেকেও তৈরি করা হচ্ছে। সর্বশেষ একজন আইনজীবীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে চট্টগ্রামে আপনি ভারতের যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়াটা আমি গ্রহণ করছি, আমি সমালোচনা করছি। কেন সমালোচনা করছি? আমি ওইখান থেকে শুরু করি। আমি কখনোই বাংলাদেশের সংখ্যালঘুদের স্বাধীনতা, তাদের স্বার্থ আমি বিজেপির চোখে দেখি না। কেন দেখি না? এই বিজেপি সরকার তার দেশে হিন্দুত্ববাদী যে রাজনীতি, সেই রাজনীতিকে এস্টাবলিশ করা এবং সেটাকে কন্টিনিউ করার জন্য সেখানে এক টুকরো গরুর মাংস পাওয়ার জন্য একাধিক মানুষকে পিটিয়ে হত্যা করেছে এই বিজেপি। পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে 25 সালের প্রথম দিকে যে নির্বাচনটি হবে, আমি ধারণা করছি যে তারা এখানে কতগুলো ইস্যু চাইছে, আর আমাদের এখান থেকে কিছু মানুষ তা সেই ডাকে সাড়া দিচ্ছে। ওই যে কথা আছে না, অথবা ফাঁদে পা দিচ্ছে। ওই যে কথা আছে যে এক তো নাচনি বুড়ি, তারপরে ঢোলের বাড়ি। দুই পাশেই নাচনি বুড়িরা আছে, এখানেও আছে সেখানেও আছে। আমি বাংলাদেশের এই যে সাম্প্রতিক ঘটনাগুলো, এই ঘটনাগুলো আমি আমার একটু ভিন্ন দৃষ্টিতে দেখি। আমি মনে করি যে আমাদের বাংলাদেশকে নিয়ে যেমনিভাবে এখানকার ডোমেস্টিক পলিটিক্সে কোনো শক্তি এখানে ধর্মীয় জিগির তুলে একটা পজিশন নিতে চায়, ঠিক একইভাবে ভারতের মধ্যেও এই ধরনের একটি শক্তি আছে যারা ধর্মের বিভাজন করে সেখানকার মানুষের সাথে ধর্মের ইস্যুকে সামনে রেখে ওই যে রথযাত্রা, অন্যান্য যে জায়গাগুলোতে বিজেপির ঘটনাগুলো আমরা জানি। এই যাত্রায় সর্বশেষ যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচন কিন্তু আপনার ওই যে 36 ইঞ্চির ছাতিওয়ালা নরেন্দ্র মোদীর সরকারের রথযাত্রাটা কিন্তু কিছুটা স্তিমিত করে দিচ্ছে। সেখানে কংগ্রেস নেতৃত্বাধীন এনডিএ জোট অপ্রত্যাশিতভাবে কিন্তু ফলাফল করেছে, এবং সর্বশেষ গত সপ্তাহে পশ্চিমবঙ্গের 6টি বিধানসভার উপনির্বাচনে মমতা ব্যানার্জির ঘাসফুল যে দল, আরজি কাণ্ডের পরেও যেটা ধারণা করা হয়েছিল যে মমতা ব্যানার্জির অরাজক অবস্থা হয়ে গেছে এবং মমতা ব্যানার্জির পতন হবে, কিন্তু দেখা গেল যে সেখানেও কিন্তু মমতা ব্যানার্জি তার যে আসনগুলো সেগুলো তো আবার ফেরত পেয়েছেন, বরং বিজেপির 2টি আসনও তিনি নিয়ে আসতে পেরেছেন। এর ভেতর থেকে আমার মনে হচ্ছে যে ভারতের যে বিজেপি এবং বিশেষ করে শুভেন্দু অধিকারী এবং তার নেতৃত্বে যে বিজেপি, তারা বাংলাদেশে চাইছেন যে এরকমের একটা পরিস্থিতি তৈরি হোক। এক, দ্বিতীয়ত হচ্ছে যে তাদের সমর্থক অন্য মতাদর্শের হলেও একই রকমের সাম্প্রদায়িক শক্তি এখানে আছে, এবং পৃথিবীর
প্রত্যেকটি প্রান্তে সাম্প্রদায়িকতা একজন আর একজনের বন্ধু। তার গায়ের রং যাই হোক না মানে কেন, হিন্দুত্ববাদ ধর্ম যাই হোক না কেন, ইসলাম নিয়ে হোক, এদের একজন আর একজনের বন্ধু, একজন আর একজনের দিকে হাত বাড়িয়ে দেয়। আমাদের এইখানে আপনি গত কয়েকদিন ধরে যে ঘটনাগুলো দেখছেন, সেটি হচ্ছে যে আমাদের যে ব্যর্থতা বা এই যে বিভাজনটা কেন হলো, আমরা 5 তারিখ পর্যন্ত যারা ছিলাম, আমাদের বিভাজনটা কেন হলো? বিভাজনটা হলো এই কারণে যে আমরা গণ অভ্যুত্থানের যে স্পিরিটটা আমাদের ছিল, তার সঙ্গে আমরা নতুন নতুন কতগুলো ট্রেন্ড সেট করে দিলাম। আমাদের এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার মধ্যে আমি ওই মাজার ভাঙবো এই কথা কোথাও ছিল না, আমার জাতীয় সঙ্গীত পাল্টাতে হবে এই কথা কোথাও ছিল না। আমার এইখানে অন্যান্য যে ইস্যুগুলো আছে, এখন আমি নানাজনকে অভিযুক্ত করছি। একদিকে আমি একটা প্যারালাল সরকার, আমি এই কথাটা আপনাদের এই অনুষ্ঠানেও বলেছি যে 5 তারিখের পরে আমাদের সব থেকে বড় ভুল ছিল শিক্ষার্থীদেরকে ক্লাসরুমে না পাঠাতে পারা। একটা দীর্ঘ সময় নিয়ে আমরা তাদেরকে বাইরে রেখেছি এবং এই কারণে তাদের মধ্যে যে অস্থিরতাটা ছিল এবং অগণতান্ত্রিক সরকারের আমলে তাদের মধ্যে কিন্তু সেই অস্থিরতাটা ক্রমশই বাসা বাঁধছিল, সেটি আরও পাকাপোক্ত হলো এই গণ অভ্যুত্থানের ভেতর থেকে এবং তাদের একটা মেন্টাল যে ট্রমাটা সেখান থেকে বের করে নিয়ে আসার যে উদ্যোগটা, সেটা দরকার ছিল হচ্ছে তাদেরকে ক্লাসরুমে ফেরত পাঠিয়ে। সেই কাজটি আমরা করিনি এবং নতুন নতুন ইস্যু আমরা যুক্ত করেছি। আমাদের কোথাও এই এজেন্ডার মধ্যে ছিল না যে আমরা কোনো পত্রিকা অফিসকে তার ধর্মান্তকরণের চেষ্টা করব, তার ঈমান ফিরিয়ে আনার চেষ্টা করব, অথবা তাকে শুদ্ধ করার চেষ্টা করব এবং এই কারণে সেখানে গিয়ে গরু মহিষ খাসি জবাই দিব অথবা পাঠা বলি দিব। এই কাজগুলো আমরা করলাম কখন? অনেকটা সরকারের নীরবতার সুযোগে। সারাদিন এই ঘটনাগুলো ঘটল, সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করল এবং এর ভেতর থেকে এই যে শক্তিগুলো তারা ক্রমশই ভেতরে ভেতরে সংগঠিত হচ্ছে। চট্টগ্রামের যে আইনজীবী হত্যাকাণ্ডের যে ঘটনাটি আমি তীব্র নিন্দা করি এবং আমি আশা করি যে স্বল্প সময়ের মধ্যে বিচারের মুখোমুখি দাঁড় করা হবে, স্বল্প সময়ের মধ্যে এই বিচারের দিকে সরকার এগোবে। একই সাথে আমি এটাও বলতে চাই যে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো নিরপরাধ নির্দোষ মানুষকে যেন আক্রমণ করা না হয়। আমাদের এইখানকার সাম্প্রদায়িকতার ইস্যু বা এই ইস্যুগুলো এক একজন এক এক দৃষ্টিতে দেখে। আপনার মনে আছে যে প্রিয়া সাহা যখন ডোনাল্ড ট্রাম্পের কাছে আজ থেকে 5 বছর আগে এই অঞ্চলে হিন্দু সংখ্যালঘুদের উপরে নির্যাতনের কথা বলল, আওয়ামী লীগ তখন পাওয়ারে, এই প্রিয়া সাহাকে কিন্তু তারা রাষ্ট্রদ্রোহী ঘোষণা করেছিল, তার বিরুদ্ধে মামলা করতে গেল। যদিও আজকে ট্রাম্পের কাছে অভিযোগগুলো তার কাছে কিন্তু ভালো লাগছে, সে হাততালি দিচ্ছে। অর্থাৎ আমাদের এই যে এজেন্ডাগুলো, এই এজেন্ডাগুলো সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটা পাল্টে যাচ্ছে। জি শরীফ ভাই, আমরা একটা বিরতিতে যাই, বিরতি থেকে ফিরে আমরা এই অস্থিরতার চেষ্টাগুলো কতখানি আসলে সফল হতে পারে, মানে আপনি যে ষড়যন্ত্রের কথা বলছিলেন বা যে স্টেক হোল্ডার এগুলো করতে পারে তারাও তো শক্তিশালী, ফলে তাদের সেই শক্তিমত্তা আমাদের রাষ্ট্রীয় বা দেশের মানুষের ঐক্যের বিপরীতে আসলে কতখানি শক্তিশালী এবং সেটা প্রতিহত বা প্রতিরোধ করার জায়গায় আমরা ঠিকঠাক পথে আছি কিনা, সেটার জন্য যে রাজনৈতিক ঐক্য দরকার সেটা কতখানি তৈরি করতে পারলাম। যে ঐক্যের কথা আপনার দল বিশেষ করে তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকেও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে জানিয়েছেন। বাবুল ভাই, আপনার কাছে জানতে চাই এই যে এই ধরনের অস্থিরতার চেষ্টা তার বিপরীতে যারা করছেন তারা বেশ শক্তিশালী, আপনি যেমনটা ইঙ্গিত দিচ্ছিলেন, তার বিপরীতে প্রতিরোধ যে শক্তিটা করছে সেটা দেশের মানুষ, সাধারণ মানুষ, সে জায়গায় আমাদের বিজয় হওয়ার সম্ভাবনা কতখানি এবং ঝুঁকি বা কতখানি? শোনেন, আমরা তো ভুলে গিয়েছিলাম কি বলে যে মানুষ যখন দীর্ঘদিন দাসত্বের সাথে বসবাস করে না, তখন তার শক্তিমত্তা সম্পর্কে সে ভুলে যায়। একটা হাতিকে যদি আপনি ছোটোবেলা থেকে রশি দিয়ে বেঁধে রাখেন, ও সারা জীবন দেখবেন যখন বড় হবে তখন ওই রশি কাটার চেষ্টা করবে না, ভাঙবার চেষ্টা করবে না। তো আমরা আমাদের এখানে দেখেন ভারতীয় যে আধিপত্যবাদী শক্তির কথা আপনি মিন করছেন, আর এই তার আগে আসলে বলার দরকার যে এই 15 বছরে যে আমাদের লড়াই, এই লড়াইটা কিন্তু শেখ হাসিনা তো একটা মানে পাপেট গভর্নমেন্ট এখানে ছিল, তার বিরুদ্ধে না, এই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে। এখানে এসে নির্বাচনকে প্রভাবিত করা এবং আন্তর্জাতিক কূটনীতিতে শেখ হাসিনাকে প্রোটেকশন দেওয়া সামগ্রিকভাবে সেটা তারা করেছে, নগ্নভাবেই করেছে। তো এখানে এই শক্তির বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমরা 5 তারিখ আনছি, এখানে 5ই আগস্ট এনেছি। বাংলাদেশের মানুষ, কারো কোনো কৃতিত্ব নাই, পৃথিবীর কোনো দেশ আমাদেরকে সহযোগিতা করে নাই। আপনি মুক্তিযুদ্ধের সময় বলা হয় যে ভারতের সহযোগিতা আমরা মুক্তিযুদ্ধে বিজয় হয়েছিলাম, কিন্তু এই যে 5ই আগস্টের বিজয়, এই বিজয় কিন্তু বাংলাদেশের মানুষের বিজয়,
একান্তভাবে। পশ্চিমারা সহযোগিতা হ্যাঁ, না কি সহযোগিতা করেছে পশ্চিমারা? এখানে একজন রাষ্ট্রদূত তারা কয়দিন বিবৃতি দিয়েছেন, কয়দিন কথা সরকারকে। বলেছে, কথা বলে তারপরে তারা উঠে নিয়ে চলে গেছে। থাকতেও পারে না এখানে। তো কি তারা চেপে গেছে মানুষের কে এক ধরনের মানে আশা দিয়ে এই দিয়ে যে তারা ব্যবস্থা নেবে, এড়ে নেবে, এড়ে নেবে? কই দৃশ্যমান কোনো কিছু নির্বাচনের আগে পরে আমরা দেখিনি সর্বশেষ। সেই জন্যে এটা বাংলাদেশের মানুষের শক্তি, বিজয়। মানুষ যদি ঐক্যবদ্ধ হয় কোনো শক্তি এখানে টিকবে না। আমরা ভারতকেই পরাজিত করেছি, শুধু হাসিনাকে না, এটা আপনাকে মনে রাখতে হবে। তো সেই জন্যে আমাদেরকে ওই জুজুর ভয় দেখায় কোনো লাভ নাই। গ্রামে আমাদের কথা গায় যে ওই দিন নাইরে নাতি খাবলায় খাবলায় ছাতু খাইতি। তো ওই ছাতু খাওয়ার দিন শেষ। বাংলাদেশের মানুষের 1 সেকেন্ড লাগবে না ঐক্যবদ্ধ হইতে। আপনি যতই ষড়যন্ত্র করেন, এখানে ইসকনের নামে আমরা শাশ্বত কাল থেকে দেখেছি, ছোটবেলা থেকে আমরা হিন্দু মুসলমান একসাথে বড় হয়েছি, এক পরিবেশে, এক উৎসবে, পূজায়, পার্বণে, বিয়েতে, শাদিতে, কোনো তো আমরা ভিন্ন মনে করি নেই যে কোনটা হিন্দু। কাকা, চাচি, হ্যাঁ, মামা, এই ভাই বোনের মতো আমরা একসাথে স্কুল, কলেজ, খেলাধুলা সব কিছুতে বড় হয়েছি। কই কোনোদিন তো টিস্কনের প্রয়োজন হয় না এখানে তাদের ধর্ম পালনের জন্যে, পূজার জন্যে, আচার অনুষ্ঠানের জন্য। হঠাৎ করে ইসকনের এত বারবারন্ত কি প্রয়োজন হলো? হ্যাঁ, কয়দিন পর শাহবাগে জড়ো করবেন, এখানে জড়ো করবেন, চট্টগ্রামে। এবং একটা মানুষ, আপনি চিন্তা করতে পারবেন যে এইভাবে জবাই করে কোনো জঙ্গিবাদী কোনো সংগঠন ভারতের মাটিতে যদি, এই যে বলল শরীফুল ইসলাম, যে তাদের এখানে মানে গুজরাট রায়ট বা তাদের হিন্দুত্ববাদী যে রাজনীতি, কত নিষ্ঠুরতা, নৃশংসতা, সেটা তো আমরা দেখি এখান থেকে। যদি ভারতে কোনো মুসলিম জঙ্গি সংগঠন এইভাবে কোনো মানুষকে হত্যা করতো, এখানে কোনো মুসলমান বাস করতে পারতো? তারা দেখেনকার এই নিরীহ হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা এই দেশপ্রেম অনেক, সবাই ম্যাক্সিমামেরই আছে, 2-4 জন আছে কুচক্রী যারা এখানে খায়, ওখানকার চিন্তা করে, হ্যাঁ, তাদের প্রভুত্ব স্বীকার, বাংলাদেশের মানে জাতীয়তাবোধ, বাংলাদেশের সার্বভৌমত্বই স্বীকার করে না। সেই জন্যই তো মৌলানা ভাসানী বলেছিলেন যে আমরা পিণ্ডির জিনজির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করবার জন্য নয়। এই চেতনা বাংলাদেশের মানুষে আছে। আপনি অত ছোট করে দেখলে হবে না তো। এখানে 20 কোটি মানুষ, 5 কোটি তরুণ যুবক, হ্যাঁ, এরা পরিবেশ প্রয়োজন হলে মাইন পাইতে এরা প্রতিরোধ করতে পারবে। আপনি ওই জুজুর ভয় দেখা আমাদের কোনো লাভ নাই। আপনি ওই পতিত হাসিনাকে আবার এখানে আনবেন, ছলে বলে কৌশলে এখানে সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করবেন, এটা বাংলাদেশের সবাই বুঝে গেছে। দেখেন না, রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে গেছে। আপনি দেখেন ছাত্ররা তার আগে ঐক্যবদ্ধ হয়ে গেছে, ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। আমি ধন্যবাদ জানাই, এরকম দেশ কোথাও পাবেন না আপনি। এত সাম্প্রদায়িক, কই চট্টগ্রামের ঘটনার পরে তো এরকম কোথাও আমি শুনিনি যে কোনো হিন্দু পল্লীতে আক্রমণ হয়েছে, কোনো কিছু হয়েছে। চেষ্টা হয়েছে, এটাই ষড়যন্ত্র। এবং এটা বাংলাদেশকে এই অস্থিতিশীল করে এই পতিত শক্তি লাভবান হতে পারবে এবং তাদের প্রভুরা লাভবান হতে পারবে। বাংলাদেশের মানুষের কোনো লাভ নাই। এটা বাংলাদেশের হিন্দুরাও বোঝে, মুসলমানরাও বোঝে। হ্যাঁ, এই জন্যে এই অপচেষ্টা, অপরাজনীতি সবসময় ছিল, থাকবে। বাট আমরা ঐক্যবদ্ধ থাকলে এগুলো কোনো বিষয় না। শরীফ ভাই, এই ভাই যে কথাগুলো বললেন, ধরেন এখন যা যা হচ্ছে বা যা যা হতে পারে, আমার মনে আছে যে আওয়ামী লীগের তখনকার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেলে হাজার হাজার নাকি লাখ লাখ মানুষ মারা যাবে। 5 থেকে 8 তারিখে দেশে সরকার ছিল না, কিন্তু দেশের মানুষ সহনশীলতার পরিচয় দিয়েছে, সেই ঘটনা ঘটেনি। ফলে এখন যা যা হচ্ছে, খারাপ ঘটনা, বিভিন্ন ক্যাম্পাসে অস্থিরতা, সবগুলাকেই সরকার এবং কখনো কখনো বিএনপিও এটাকে চক্রান্ত, ষড়যন্ত্র বলছে। ফলে এই ষড়যন্ত্র যে হবে বা এটা যে হতে পারে, সেটা তো অনুমিত, আগে থেকেই জানা ছিল। সেটা যে ঠেকানো যাচ্ছে না কখনো কখনো, অথবা ঠেকানো গেল না, আপনি কি মনে করেন বিএনপিও যদি শতভাগ আন্তরিক হতো? বিএনপির প্রত্যেকটা ইউনিয়নের সংগঠন আছে, ফলে ইউনিয়নে বিএনপি চাইলেই সেটি ঠেকাতে পারতো কিনা? আপনারা যারা রাজনীতি করেন তারা চাইলেই সেটি ঠেকাতে পারতেন কিনা? পুলিশ চাইলেই সেটি ঠেকাতে পারতেন কিনা? ধন্যবাদ, প্রশ্নটা বেশ চমৎকার। তার আগে আমি আরও 2টো জায়গায় একটু অ্যাড্রেস করা দরকার। যে আমাদের 5 তারিখের পরের যে পরিবর্তনগুলো, কোনো পরিবর্তন আমাদের অনাকাঙ্ক্ষিত পরিবর্তন, এবং যে পরিবর্তনগুলো আমরা চাইনি। এবং আপনি যদি 15 বছরের যে সরকারটা ক্ষমতায় ছিল, রাজনীতি, অর্থনীতি, সমাজ, বিচার, সংসদ সব কিছু যার নিয়ন্ত্রণে ছিল, তাকে আপনি যেভাবে তাড়িয়ে দিয়েছেন, সে তার ক্ষমতা পুনরুদ্ধার করার চেষ্টা করবেন না, এটা যদি আপনি মনে করেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। সে তো তার জায়গাটা রিকভার করার চেষ্টা করবে, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, সর্বোচ্চটাই প্রতিহিংসা তার মধ্যে থাকবে। আর তার সেই ধরনের অ্যারেঞ্জমেন্ট তো আছে। আপনি চাইলেও প্রশাসনকে, কি ওই সময় যারা এসেছে সবাই যে ওই সরকারের অনুগত, আমি সেটি বলছি না, কিন্তু সবাইকে যারা অনুগত সবাইকে কি বের করে দেওয়া সম্ভব? না, সম্ভব না। আপনি একটা জায়গায় একটু পরিবর্তন করার চেষ্টা করলেন। কোন জায়গাটায়? ডিসি নিয়োগের ক্ষেত্রে জেলা পর্যায়ে আপনার ওই সময়ের যারা দায়িত্বে ছিলেন তাদেরকে সরিয়ে নতুন কতগুলো লোক দিতে, এবং দিতে গিয়েই সেখানে আপনি একটা লটর পটর করে ফেললেন।
কি করতে হলো? আপনাকে একটা তদন্ত কমিটি করতে হলো 3 জন উপদেষ্টার। মজার ব্যাপার হচ্ছে আমি এই পর্যন্ত দেখলাম না কোনো মানে গণমাধ্যম এই প্রশ্নটা তাদের কাছে জিজ্ঞেস করার যে এই রিপোর্টটা আপনারা কেন দিচ্ছেন না। আমি আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এরপর আপনারা এই বিষয়গুলো জিজ্ঞেস করবেন। তারা তো একটা ট্রান্সপারেন্ট একটা পরিবেশ এনশিওর করার জন্য দায়িত্ব নিয়েছে। ডিসি নিয়োগের পরে 3 জন উপদেষ্টাকে একটা তদন্ত কমিটি হলো। এতদিন পর্যন্ত অনেকগুলো কাজ করছেন, সংস্কার করছেন, স্বচ্ছতার কথা বলছেন, কিন্তু ওই কাজটি তারা কেন করছেন না এখন পর্যন্ত? নিশ্চয়ই ডালের মধ্যে কোনো একটা সমস্যা আছে। আমরা এই জায়গাটায় প্রতিবাদ করা, প্রতিরোধ করা এটি সম্ভব, তবে সেই যে ইউনিটিটা দরকার, কিন্তু ইউনিটিটা আপনি ভেঙে দিয়েছেন। আপনি তিতুমির কলেজ থেকে যে শিক্ষার্থীরা বেরিয়ে গেল এবং কতগুলো দুঃখজনক ঘটনা ঘটালো, এই তিতুমির কলেজের শিক্ষার্থীরা 3 মাস আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে মরণপণ লড়াইটা করলো, আপনি কি মনে করেন যে 3 মাসের মধ্যে তাদেরকে ফ্যাসিবাদী সেই শক্তি এদেরকে নানাভাবে প্ররোচিত করে রাস্তায় নামিয়ে নিয়েছে? আমি এটি মনে করি না। তাদের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং এর একটা গ্যাপ তৈরি হয়েছে, আপনি তার ভাষাটা বুঝতে পারছেন না। আপনি 3টি কলেজ 5টি কলেজ থেকে হাজার হাজার শিক্ষার্থী মিছিল করে মোল্লা কলেজে গেল এবং সেখানে যে নারকীয় তাণ্ডবটা করলো, আপনি তারপরে ফুটেজ দেখে 3টা লুঙ্গি পরা মানুষ একজনকে পেটাচ্ছে, একটা লুঙ্গি পরা মানুষ একটা চেয়ার নিয়ে যাচ্ছে। আপনি দ্রুত সিদ্ধান্তে চলে এলেন যে অন্য একটা শক্তি এসে এখানে ইন্টারফেয়ার করে এই ঘটনাটা তৈরি করে দিয়েছে। আমি সেটি মনে করি না। আমি মনে করি যে এই তরুণদের ভাষাটা আপনি এখন পর্যন্ত বুঝতে পারছেন না। এই তরুণদের আপনি মানে সরকার আপনি বুঝতে পারছেন না। সরকারকে এদের ভাষাটা বুঝতে হবে। এই তরুণদেরকে আমি প্রথম থেকেই মনে করি বা এখনো বলি যে তাদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়া দরকার ছিল। আপনি কি করলেন? 300 শিক্ষার্থী সচিবালয়ের 14 তলায় উঠে গেল। আপনি সেই 300 শিক্ষার্থীর কথা শুনে আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষাটা বাতিল করে দিলেন, অথচ 3 লক্ষ শিক্ষার্থী এখানে আছে যারা পরীক্ষা দিতে চায়। 3 লক্ষ অভিভাবক আছে যারা চেয়েছেন তার সন্তানটা অন্তত শর্ট সিলেবাসে হলেও তার সন্তানটা পরীক্ষাটা দিক। আপনি কাউন্ট করলেন কাকে? ওই 300 শিক্ষার্থীকে, এবং সিদ্ধান্তটা নিয়ে ফেললেন। এবং এই ঘটনাগুলোর ভেতর থেকে এই যে ফাঁকিবাজ যারা, অশুভ শক্তি যারা, তারা তো নানাভাবে প্ররোচিত হবেই। আপনি সরকারকে ডিস্টার্ব করার ক্ষেত্রে আমি তো দেখি 15 বছরের যে পতিত স্বৈরাচার তারা যতটুকু চাপ প্রয়োগ করেছে তার থেকে এই পোল থেকে চাপটা বেশি দেওয়া হয়েছে। আপনি সুপ্রিম কোর্ট ঘেরাও করা, আপনি বঙ্গভবন ঘেরাও করা, আপনি যখন তখন এই দাবি সেই দাবি নিয়ে আসে। আপনাদের তো প্রতিনিধি আছে সরকারের মধ্যে, আপনার কথায় কথায় কেন রাজু ভাস্কর্য আপনি কাউন্টার সরকার আপনাকে করতে হবে? অর্থাৎ এই যে ষড়যন্ত্রকারীদেরকে স্পেসটা আপনি তৈরি করে দিয়েছেন, স্বীকার করেন বা না করেন। এখন অনেকেই বলে, নাম ধরে বলে না, তবে আকারে ইঙ্গিতে বলে আগে তো ভালোই ছিলাম। আমি তো মনে করি যে 3 মাসের মধ্যে এই ধরনের একটা দানবীয় সরকারকে 1,500 মানুষের রক্তের মধ্য দিয়ে পতন ঘটানোর 3 মাসের মধ্যে একজন মানুষও যদি বলে যে আগে ভালো ছিলাম, তাহলে এটি আমাদের পরাজয়, এটি আমাদের এই স্পিরিটের পরাজয়, এই গণঅভ্যুত্থানের পরাজয়। এবং সেই পরাজয়ের কারণটা আমরা তৈরি করে দিচ্ছি। গত 2 দিন ধরে আমি খুব মনোযোগ দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তৃতা শুনছি, এবং আমি আমার নিজের সোশ্যাল মিডিয়ায় আমি শেয়ার করেছি। আমি তার ভেতর থেকে যে বার্তাটা আমি দেখেছি, যে পাচ্ছি, এবং তিনি যেটা দিচ্ছেন, আমি তো মনে করি এটি খুবই ইম্পর্টেন্ট। এবং বাংলাদেশের আগামী টপিকটাই হওয়া উচিত এইটা। আমার কাছে নির্বাচনের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ইউনিটিটা ধরে রাখা। আমাদের এখানে যে কমিউনাল যে হারমোনিয়ামটা যতটুকু সেটা ধরে রাখা, অক্ষুণ্ণ আছে, সেটাকে ধরে রাখা। এবং এই সময়কালে আমি যেটা দেখতে পাচ্ছি যে সংখ্যালঘু সম্প্রদায়ের দীর্ঘ বঞ্চনা, তারাও মোটামুটি একটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। এবং এই রকমের সুনির্দিষ্ট দাবি নিয়ে এর আগে কিন্তু তারা কখনো আসেনি। 8 দফা দাবি নিয়ে এর আগে কিন্তু তারা এইভাবে আসেনি। কিন্তু এই ঐক্য ধরে রাখতে গিয়ে সম্ভবত সংস্কার এবং নির্বাচন কমিশন গঠিত হয়েছে, আপনি জানেন। এবং বিএনপি শুরু থেকেই নির্বাচনের কথা বলছে, অন্য রাজনৈতিক দলগুলোও বলছে, কারণ এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা অনন্তকাল থাকার কথা না। কিন্তু তারা কতদিন থাকবে সেটিও কারো কাছে সম্ভবত খুব স্পষ্ট না। ফলে এই সংস্কার করতে গেলে বাবুল ভাই নির্বাচন কি ক্ষতিগ্রস্ত হবে, নাকি নির্বাচন করলে সংস্কার করা যাবে না? এটা নিয়ে যে বিভেদ, সেই সুযোগটাও কেউ নিতে পারে কিনা, সেই প্রসঙ্গে কথা বলবো। বাবুল ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন
প্রধান উপদেষ্টার প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, স্বাগত আপনাকে। আমরা এতক্ষণ যে আলাপ করছিলাম সেই আলাপের সারমর্ম হচ্ছে যে একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে, সেই চেষ্টার সঙ্গে দেশের অভ্যন্তর, দেশের বাইরে থেকে নানান শক্তি সক্রিয়। সেখান থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? দুজন বক্তায় জাতীয় ঐক্যের কথা বলছিলেন, সেই সাথে আমরা এই কথাও বলছিলাম যে এই যে প্রচেষ্টাগুলো বা যে চক্রান্তগুলোর কথা আপনারা বলছেন সেটি হওয়ারই কথা, সেটি পূর্ব অনুমেয় ছিল, সেটি আমরা কেন মোকাবিলা করতে পারছি না? সরকারের কোনো অদক্ষতা, প্রশাসনের কোনো গাফিলতি, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার অভাব, সেসবও কাজ করছে কিনা সেসব প্রশ্নের কথা বলছে। আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, এই আমরা ধরেন তিতুমির, তারপরে 3 কলেজ, তারপরে এই চট্টগ্রামের এই ঘটনা, একজন আইনজীবীর মর্মান্তিক মৃত্যু, এবং তারপরে দেখলাম প্রধান উপদেষ্টা গতকালকে বিএনপি মহাসচিবের সঙ্গে দেখা করলেন, আজকে জামাতের সঙ্গে দেখা করলেন। ফলে আপনারা, বিশেষ করে যারা সরকার আছেন, আপনাদেরকে আমরা জবাবদিহিতার আওতায় আনতে চাই। আপনারা সংকটে পড়লেই তার পরপরেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেন, কেন এই বসাটাকে একটা রেগুলারাইজ করা যায় না? তাহলে কি সংকট সমাধান অনেকখানি সহজ হতে পারে না? আমি প্রথমে একটু বলি যে সংকটে পড়ার পরই যে বসি তা না, সংকটে পড়ার আগেও বসি, আনঅফিসিয়ালি বসি। আমাদের তো বিভিন্ন মানে আমাদের বাংলাদেশের সোসাইটিটা এত ছোট যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন প্রতিনিধির সাথে কিন্তু আমাদের সবসময় কথা হতে থাকে কোনো না কোনোভাবে। সো ওইটা আমি একটু দ্বিমত করবো যে সংকটের পরেই যে সবসময় বসি তা না। কিন্তু যেহেতু পরপর 3টা ঘটনা ঘটেছে এবং স্পেশালি কালকের যে, এটা তো এখন প্লেইন অ্যাজ ডে যে এখানে বিদেশি কিছু বস্তু এখানে অ্যাক্টিভ আছে এবং দেশের বাইরের থেকেও তো স্বৈরাচারের দোষরা তো দেশেও যেমন আছে, দেশের বাইরে তো আরও বেশি আছে। তো এখন ওনাদেরও একটা প্রচেষ্টা আছে যে এটাকে কিভাবে ডিস্টেবিলাইজ করা যায়। সো আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, প্রধান উপদেষ্টাও কালকে সকলকে আহ্বান জানিয়েছেন যে এখন মানে আমরা যে একটা পুরো দেশ যে একজন পরিবার, উনি প্রথম থেকেই যেটা বলে আসছে যে এখানে যত আমরা ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করি, মত বিরোধ হয়, কিন্তু আলটিমেটলি যে আমরা একটা ফ্যামিলি, এখন আমাদের এটা প্রমাণ করার সবচেয়ে বড় জায়গা। এবং আপনি দেখবেন যে কালকে চট্টগ্রামের ঘটনার পর আমরা কিন্তু যথেষ্ট দেখিয়েছি, দেখিয়েছি কিন্তু। সো আমি মনে করি এবং সামনে আমরা আরও দেখাতে হবে, এবং সামনে এছাড়া মানে এখন আমাদের আসলে জাতিগতভাবে প্রমাণ করতে হবে যে আমরা পারি এবং উই আর হিয়ার টু স্টে। মানে এটা আমরা বাইরের থেকে বিভিন্ন ফেক নিউজ দেখছি, কিন্তু এটা যে আসলে ঘটনা না, ঘটনা যে অন্য, এটা এখন আমাদের সবাইকে এটা প্রমাণ করার জন্য। এই যে এই ঐক্যের কথা বলছিলেন, আমরা 5 আগস্ট পর্যন্ত একটা ইস্পাত কঠিন ঐক্য দেখলাম। তারপর পরে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথাই যদি ধরি, এই যে 3 কলেজের শিক্ষার্থীরা যেভাবে গিয়ে আরেকটি কলেজে হামলা করলো, এবং সেই হামলার সময় আমরা কেন আমাদের সমন্বয়কদের কাউকে সেখানে দেখলাম না, কেন তারা সামনে গিয়ে দাঁড়ালেন না, কেন অন্য রাজনৈতিক শক্তিগুলো ছিল? সেদিন বিএনপি একদিন থেকে জিজ্ঞেস করেছিলেন, তিনি ছাত্রদলের সাবেক প্রেসিডেন্ট, তিনি বলেন আমরা যদি যেতাম তাহলে সেটিকেও এক ধরনের রাজনৈতিক প্রলেপ লাগানোর চেষ্টা বৈষম্য বিরোধী আন্দোলন বা আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে থাকতো। ফলে এই গ্যাপটা, তারপরে আবার দেখলাম আমরা তারা বাংলা মোটরে 1 ঘন্টার নোটিসে মিটিং করে একটা সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দিল। ফলে এই গ্যাপটা আসলে তৈরি হলো কেন? কোথাও কি একটু ভুল হচ্ছে? বৈষম্য বিরোধী কেন গেল না সেটা আমার মনে হয় ওনাদেরকে জিজ্ঞেস করাই বেটার। আমি তো আর ওনাদের মুখপাত্র না যে ওনাদেরটা জবাব দিতে পারবো। কিন্তু ওই দিন যে ঘটনা ঘটলো, আমি যেটা করতে পারি যে আইন শৃঙ্খলা বাহিনী কেন তাড়াতাড়ি গেল না সেটা জবাব দিতে পারি। সেটার কারণ হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে ডিজাইনড হয়েছিল এতদিন, ওখানে খবর পাওয়া গিয়েছিল যে ওখানে ওয়েপেন্স আছে, মানে যারা এখানে তো সবাই আর ছাত্র না, এটা তো প্লেন অ্যাজ ডে বোঝা গেছে। আমি ইনফ্যাক্ট আপনাদের টিভিতেই আমি পুরো জিনিসটা লাইভ দেখেছি যে ঘটনা যখন কি ঘটছে। তো পুলিশ যদি অ্যাকশন নিত, জিনিসটা আরও বেশি বড় রকমের একটা কেওস হতে পারত। কিন্তু এবং আইন শৃঙ্খলা বাহিনী তো তৎপর না, এবং সেটা তো আমরা স্বীকারও করেছি যে আমরা যেরকমভাবে তৎপরতা চেয়েছিলাম আইন শৃঙ্খলা বাহিনী সেটা নেই। কিন্তু ঘটনাটা এখন আমার কাছে আমরা স্টেবিলাইজের পথে যাচ্ছি। সো এখন এটা সামনে ভবিষ্যৎ বলতে পারবে যে এটা কোন দিকে গড়াবে। একটা জিনিস কি মনে হয় অপূর্ব, আপনার ধরেন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে বলেছেন যে আমরা কাউকে গুলি করব না। সেটি নিঃসন্দেহে খুবই ভালো বার্তা সাধারণ মানুষের জন্য। কিন্তু যে লোকটা দুষ্কৃতিকারী, যে ডাকাত, যে চোর, যে খুনি, সে যদি এই সিগন্যালটাকে এইভাবে নেয় যে আমি যাই করি আমাকে তো পুলিশ গুলি করবে না, ফলে সেই সুযোগটা তো সেও নিতে পারে। ফলে সেই উদারতার সুযোগটা কি নিচ্ছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করতে আসলে আপনাদের আর কতদিন লাগতে পারে? হয়তো কিছুটা নিচ্ছে,
না নিচ্ছে না যে তা তো না, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভ করাটা আসলে বলতে যত সোজা হয় আমার কাছে মনে হয় জিনিসটা তত না। এই বাহিনী লাস্ট 15 বছর ধরে কী রূপ নিয়েছিল সেটা তো আমরা সবাই দেখেছি। সো এই বাহিনীর যে সংস্কার এবং এই বাহিনীর যে রিহ্যাবিলিটেশন এবং এই বাহিনীর নেক্সট টাইম অ্যাপ্রোচটা কী হবে, গুলি তো করবে না, কিন্তু তাহলে আপনি যে বললেন দুষ্কৃতিকারীরা এটা সুযোগ নিবে কিনা, এই সুযোগটা যাতে না নেয় তাহলে উপায়টা কী হবে, এটা তো একটা ডিসকাশনের ব্যাপার এবং এটা একটা ট্রেনিংয়ের ব্যাপার। সো ওইদিকেই কিন্তু আপাতত জিনিসটা যাচ্ছে। এর মাঝখানে এই ঘটনা ঘটে গেছে, এটা দুঃখজনক, কিন্তু আমার মনে হয় যে এটা খুব শীঘ্রই এটা স্টেবিলাইজ হয়ে যাবে এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে আরও যেরকম তৎপর দেখতে চাচ্ছি সেরকম তৎপর দেখব। শরীফ ভাই, সংস্কার এবং নির্বাচন এই দুটো বিষয় কেন যেন কিভাবে যেন মুখোমুখি হয়ে দাঁড়ালো, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে। ফলে সংস্কার করলে নির্বাচন করা যাবে না, অথবা নির্বাচন করলেও সংস্কার ব্যাহত হবে, এই ধারণাটা আসলে কতখানি সত্যি? নাকি সরকার যদি একটা সুস্পষ্ট সংস্কারের রূপরেখা দিয়ে বলে যে আমরা এই সংস্কার করব, তার জন্য সম্ভাব্য এতদিন লাগতে পারে, তাহলে কি রাজনৈতিক দলগুলোর সাথে গ্যাপটা কমতে পারে কিনা? ধন্যবাদ। তার আগে আমি আগের অংশে দুটো জিনিস একটু যুক্ত করে দিই, তা নাহলে ভুল বোঝাবুঝি হবে। আমি যে সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক শক্তির এই ইস্যুতে আমার কতগুলো স্পষ্টতা আছে। আমি মনে করি যে ভারত যে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে, নরেন্দ্র মোদীর ভারতের সংখ্যালঘুরা ভালো নেই এটা আমরা জানি। আবার আমাদের এখানে বিভিন্ন যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর থেকে শুরু করে ধর্মীয় যে সংখ্যালঘুরা একেবারে মানে বেহেশতে আছে, মায়ের কোলে আছে, এটি আমি বিশ্বাস করি না। তারা মনস্তাত্ত্বিক একটা চাপ, নানা রকমের চাপের মধ্যে থাকে, এটি আমরা বিভিন্ন সময় দেখেছি। দ্বিতীয়ত হচ্ছে যে আজকে সকালে যেটা দেখেছি, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভারতের পতাকা রেখে তার উপর থেকে হেঁটে যাওয়াটা, এটাও খুবই অশোভন একটা কাজ। কারণ আমাদের এই যে 5ই আগস্টের যে পরিবর্তন, এটা তো নিশ্চয়ই বিচ্ছিন্নভাবে অতি উৎসাহে কেউ করেছে, এটা হচ্ছে কি মানে একটা ইনস্টিটিউশন, আপনার প্রত্যাশার জায়গা। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে প্রত্যাশা করেন সব থেকে বেশি, নীলক্ষেত হাই স্কুলের কাছে প্রত্যাশাটা সেরকমের না। সুতরাং এই জায়গাটা, এবং আমি এটাও মনে করিয়ে দিই যে 5ই আগস্টের আগে পশ্চিমবঙ্গে আমাদের অনেক বন্ধুরা এই গণ অভ্যুত্থানের পক্ষে দাঁড়িয়েছিল এবং ভারতের পুরো জনগোষ্ঠী কিন্তু নরেন্দ্র মোদীর বিজেপি আরএসএস এর যে হিন্দুত্ববাদী রাজনীতি তার পক্ষে না, তার বিরুদ্ধে প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির একটা বড় লড়াই আছে। আমি আমার পাশে যিনি বসে আছেন তার একটা দৃষ্টি আকর্ষণ করব। গত কয়েকদিন আগে ভারতের একটা টেলিভিশন চ্যানেল, আমি ঠিক নামটা মনে নেই, রিপাবলিক টিভি, রাইট, তারা চট্টগ্রাম বন্দরের ছবি দেখিয়ে, ভিডিও ফুটেজ দেখিয়ে বারবার বলছে যে এটা আমাদের কাছে আসলে এই ঘটনা ঘটবে। আমি এরপরে 2-3টা টেলিভিশনে বলেছি এবং আমি এখনো মনে করি যে সরকারের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ করা উচিত, একবারে ফরমালি। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনকে এই বিষয়ে বিবৃতি দিয়ে পরিষ্কার করে ধরা উচিত। আমাদের পরিবর্তনের যে জায়গাটা আমরা প্রত্যাশা করেছিলাম, আমাদের ইউনিটিটা ভেঙে গেছে। কেন ভেঙে গেছে? ভেঙে যাওয়ার ক্ষেত্রে আপনি যখন একটা পরিবারের অভিভাবক, তখন ফ্যামিলিটাকে একসঙ্গে রাখার জন্য রেসপন্সিবিলিটি আপনার সব থেকে বেশি। এই গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী হিসাবে আমি যখন দেখেছি আমার পার্টিকে আপনি নিষিদ্ধ করার জন্য কোর্টে যাচ্ছেন, আমি যখন দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে আপনি ঠাট্টা মশকরা করছেন, তখন আমার মধ্যে কতগুলো ক্ষোভ, আমাদের মধ্যে সন্দেহ, এটি মির্জা ফখরুল ইসলামকে কে ঠাট্টা মশকরা করছে? এখন পর্যন্ত আপনি সোশ্যাল মিডিয়াতে আমি আপনাকে অনেকগুলো স্ক্রিনশট, আমি আজকে স্ক্রিনশটগুলো নিয়েছি, গতকাল 2 দিন তার যে বক্তব্যগুলো সেগুলো নিয়ে তাকে কন্ডেম করা হচ্ছে। দ্বিতীয়ত জায়গা আমার কাছে আছে, স্ক্রিনশটগুলো আমি সব ইচ্ছা করে রেখেছি আর কি, আজকে এই যে সন্ধ্যার পর থেকে। তৃতীয়ত জায়গাটা হচ্ছে যে আপনি যেটা বলছেন সংস্কার এবং নির্বাচন, আমি এটা কোনোটাই পরস্পর বিরোধী মনে করি না। আমি মনে করি এটি একসঙ্গে হাতে হাত ধরে চলতে পারে। এবং আমাদের প্রত্যাশার জায়গাটা কি ছিল? শেখ হাসিনার শাসনের সাথে, শেখ হাসিনার সঙ্গে আমাদের কিন্তু বাবুল ভাইয়ের জায়গা জমি নিয়ে বিরোধ ছিল না। আমাদের বিরোধটা ছিল কোথায়? বিরোধটা ছিল হচ্ছে আমার যে কনস্টিটিউশন আমাকে নাগরিক হিসাবে এটার যে মালিকানা দিয়েছে, শেখ হাসিনা সেই মালিকানাটা স্বীকার করতেন না, তার দল সেটি স্বীকার করতেন না। এবং তিনি যে শাসনটি কায়েম করেছিলেন এটি দলীয়, অনেকে বলে যে একদলীয় শাসন, আমি মনে করি একদলীয় শাসন না। দেশের রাষ্ট্রপতি কে হবে তার দলের সেক্রেটারি পর্যন্ত জানতেন না, যাকে আপনি রাষ্ট্রপতি করছেন তিনি পর্যন্ত জানতেন না যে তাকে ক্যান্ডিডেট করা হচ্ছে। অর্থাৎ একটা ব্যক্তির এবং পরিবারের শাসন ছিল। এই পরিবারের শাসনের বাইরে এসে আমি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেমন গড়তে চেয়েছি, আমি একই সাথে পাবলিকের হাতে, জনগণের হাতে আমার যাতে পাওয়ারটা যায়, এক্সারসাইজ এসে করতে পারে। কিভাবে?
গণভবনে ঘুমিয়ে থাকে না, সে তার ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে। সুতরাং এটি যদি আপনি দীর্ঘায়িত হয়, তাহলে একদিকে এই যে গণতন্ত্র প্রত্যাশী জনগোষ্ঠীর মধ্যে যেমন সন্দেহ তৈরি হবে, আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে সংস্কারের জায়গাগুলো অ্যাড্রেস করছেন, যদি আপনি এই জায়গা থেকে প্রান্তিক মানুষের জীবন জীবিকার যে সংকটগুলো আছে, এই সংকটগুলো যদি আপনি অ্যাড্রেস না করেন, আপনি এই এজেন্ডার মধ্যে শহরের মধ্যবিত্তের যে ইস্যুগুলো, বিশ্ববিদ্যালয়ের স্টাডি সার্কেলের যে ইস্যুগুলো, শুধুমাত্র সেগুলো যদি অ্যাড্রেস করেন, গ্রামের অঞ্চলের মানুষের আজকে ওই পেঁয়াজের বীজ পাওয়া যাচ্ছে না, ধানের আলুর বীজ তাকে 4 গুণ দামে কিনতে হচ্ছে, পল্লী বিদ্যুতের সমস্যা, এই রকমের যে বিভিন্ন পকেট ধরে যে সমস্যাগুলো, পাবলিক ইস্যু, এই ইস্যুগুলোকে আপনাকে অ্যাড্রেস করতে হবে। আমি মনে করি, আমি শেষ করে দেবো এই জায়গায়, এই যে আগামী জানুয়ারি মাসে নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে, আপনার সন্তানটা 7 থেকে 8-এ উঠবে, একই স্কুল, শুধুমাত্র একটা রুম পরিবর্তন হবে, আপনাকে 9,000 টাকা হচ্ছে রিঅ্যাডমিশন ফি দিতে হবে, শুধুমাত্র একটা খাতা পরিবর্তন হবে, আর কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। আপনার যদি 2টো বাচ্চা পড়ে, তাকে 15,000, 30,000, 25,000 টাকা দিতে হবে। আমি সংস্কার বলতে এই জায়গাটাকেও অ্যাড্রেস করা মৌলিক জায়গায়। জি বাবুল ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আজকে প্রফেসর রেহমান সোবানের একটা ইন্টারভিউ পড়ছিলাম, উনি বলছেন যে উচ্চাভিলাষী যে সংস্কার, সেটা করতে গেলে 4 থেকে 5 বছর সময় লাগতে পারে, আরো বেশি লাগতে পারে, আরো বেশি লাগতে পারে। এখন আপনারা এই সংস্কার করতে কি দিতে চান না কেন? এবং অভিযোগ হচ্ছে বাবুল ভাই, অনেকেই বলেন সরকার আসলে এখন বিএনপি চালাচ্ছে, বিশেষ করে ঢাকার বাইরে 63 জেলায় যেসব জায়গায় আগে আওয়ামী লীগ ছিল, বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, মালিক সমিতি, সেগুলো এখন বিএনপির নিয়ন্ত্রণে। জেলার ডিসিরা নাকি বিএনপির সভাপতিদের কথায় উঠে বসে, ফলে সেই অভিযোগগুলোকে কিভাবে খণ্ডন করবে? না, কার কোথায় উঠছে বসে এটা বিচ্ছিন্নভাবে বললে তো হবে না, এটা আমরা জানি না। হ্যাঁ, যে একেবারে বিএনপি সব দখল করে ফেলছে। আবার এর বিপরীত চিত্রও আছে। বিপরীত চিত্র এরকম যে আপনি দেখবেন যে বিএনপি নেতাকর্মীরা এই মানে তাদের উৎসব আমেজ সবগুলা কাটছাট করছে। হ্যাঁ, এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মদিন গেল, আমরা সব কাটাইল করে দিয়েছি। হ্যাঁ, আমাদের কর্মসূচি হুন্ডা মহড়া টহরা এগুলো আমরা বন্ধ করে দিয়েছি। আমাদের দলের যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, আমরা তাৎক্ষণিকভাবে একেবারে নো টলারেন্স নীতি ব্যবস্থা নিয়েছি। তবে হ্যাঁ, একটা সংস্কৃতি, একেবারে সব অস্বীকারও করছি না আমি, কিন্তু একটা সংস্কৃতি দীর্ঘদিন যাবত এক সমাজ ব্যবস্থা তৈরি হয়ে আছে। হ্যাঁ, সেই সমাজ ব্যবস্থায় কোথাও ব্যত্যয় হতে পারে, কোথাও অনিয়ম হতে পারে। আপনি রাতারাতি যদি বাংলাদেশকে একেবারে ওই 100 ভাগ আপনি একেবারে পরিষ্কার করে ফেলবেন, এটা সম্ভব না। আর রাজনৈতিক যে বিষয়টা নিয়ে আপনি যেটা কথা বলছিলেন, খুব খারাপ সময়, কিন্তু খুবই খারাপ সময়। এই সময়টাকে দায়িত্বশীল মানুষ যারা আছেন, যাদের অভিজ্ঞতা আছে, যারা সরকারে আছেন, যারা রাজনৈতিক দল আছে, খুব মেপে সিদ্ধান্ত নিতে হবে, কথা বলতে হবে, আচরণ করতে হবে। হটকারিতা এখানে কোনোভাবেই গ্রহণযোগ্য না। হ্যাঁ, প্রফেসর ইউনূস সাহেব উনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি, কিন্তু ওনার টিমের অনেকেই আছে, তাদের চলন বলন, আচরণ বা অ্যাক্টিভিটিস বা কাজে কর্মে দুর্বলতা আছে, গ্যাপ আছে, বা হটকারিতাও আছে। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে বা ব্যর্থতাও আছে। এই যে পুলিশ বাহিনী, হ্যাঁ আমরা জানি যে একটা সিচুয়েশন, দীর্ঘদিন 15 বছরের একটা রিজিম আমরা পার করেছি। এখানে স্বৈরাচারের প্রেতাত্মারা পরতে আছে স্তরে। পুলিশ বাহিনী ঠিকভাবে কাজ করছে না, এটা সত্য, আমরা নিজেরাই দেখছি। কাজ করানো যাচ্ছে না, সিভিল প্রশাসনের মধ্যে অন্তর্ঘাতমূলক ব্যাপারও আছে। তার উপরে আবার এই যে বিদেশি ইন্ধন এখানে, হ্যাঁ, এবং পরাজিত শক্তি। সেই জন্য আমি বিশ্বাস করি যে রাজনৈতিক শক্তি হিসেবে বিগত দিনে কিছু গ্যাপ হয়েছে, এবং গ্যাপ যে হয়েছে, আপনি রাজনৈতিক শক্তি থেকে তাচ্ছিল্য করতে চাচ্ছেন বা উপেক্ষা করতে চেয়েছেন, এরকম বাস্তবতা আমরা দেখেছি। সেটা না হয়ে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, স্টেক হোল্ডার, গভর্নমেন্ট, সমস্ত মানুষ কিন্তু এখন কিন্তু আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন। যেই ধরনের নগ্নতা, যেই ধরনের ষড়যন্ত্র, এখানে কিন্তু আর কোনো ভেদাভেদ নাই। কিসের কি, এইগুলো অন্য কোনো চিন্তা করবার কোনো এগুলো ছাড় দিতে হবে। হ্যাঁ, অবশ্যই চিন্তা করে আমাদের আগে সার্বভৌমত্বটাকে নিরাপদ রাখতে হবে। হ্যাঁ, এই জন্য জাতীয় ঐক্য। আমি মনে করি না যে হিন্দু সমাজ, সমস্ত হিন্দু মানুষ ওই তাদের, ভারতেও বিবেকবান মানুষ আছে, বাংলাদেশের হিন্দু সমাজও দেশপ্রেমের প্রশ্নে, এখানে যারা জন্মেছে, এখানে বড় হয়েছে, তারাও দেশপ্রেমকে ধারণ করে। কিছু মানুষ যারা এই ষড়যন্ত্রের সাথে খুবই সংক্ষিপ্ত মানুষ, এদের ট্র্যাপে যাতে কোনো সংখ্যালঘু বলেন কেউ পা না দেয়, আর মুসলমানদের মধ্যে যারা আছে তারা কোনো উস্কানিতে যাতে, দিন শেষে কিন্তু ক্ষতি আপনার, এই দেশের আপনার। অপূর্ব জাহাঙ্গীর, আপনি নিশ্চয়ই শুনছিলেন বিএনপি নেতা এবং ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতির বক্তব্য। এই যে জাতীয় ঐক্য, এইটার প্রিন্সিপাল স্টেক হোল্ডার হচ্ছে সরকার। সেটার জন্য আপনাদের আগামী দিনের ভাবনা কি? রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত কনসালটেশন, নিজেদের ভিতরে যেটুকু ভুল বোঝাবুঝি হয়েছে সেইটুকুকে কমিয়ে আনা, তার জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখতে পাবো?
প্রথমত আমি একটু আপনার প্রশ্নটাতে একটু ইয়ে করি। আমার কাছে আমি যেখান থেকে দেখছি, এবং আমি তো রাজনৈতিক দলগুলোর মিটিংয়ে থাকি, সো কি আলাপ হয় আমার কাছে মনে হয় না কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমি জানি না এটা কোথা থেকে আসলো, বাট ভুল বোঝাবুঝি অ্যাটলিস্ট আমার জায়গা থেকে আমি দেখছি না। কারণ যখনই কালকে যেমন মির্জা ফখরুল ইসলাম সাহেব তার টিম নিয়ে আসলেন, আমাদের সাথে কিন্তু যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ আচরণ হলো, মোটামুটি আড্ডা দেওয়া হলো কিছুক্ষণ, যতক্ষণ আমি কোনোভাবেই মনে করি না যে আমরা এখানে কোনো হয়েছে। এখন জাতীয় ঐক্য বলতে মোটা দাগে যেটা বলা যায় সেটা হচ্ছে যে এই মানে এখন তো আমরা সোজা কথা বলতে পারি যে যেরকম প্রচারণা হচ্ছে দেশের বাইরের থেকে এবং প্রতিত শক্তি যেরকম প্রচারণা করছে, এটা তো আউট ইন দি ওপেন, ন্যারেটিভ হচ্ছে এবং এটা এখন খোলা, মানে এটা এখন বোঝা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে পার্শ্ববর্তী দেশকে আমরা যতই বলছি যে আপনারা নিজে এসে দেখে যান, সাংবাদিক পাঠান, এটা কিন্তু ন্যারেটিভ চেঞ্জ হচ্ছে না। কিন্তু আজকে ব্রিটিশ পার্লামেন্টের বিবৃতিটাও নিশ্চয় জি আমি খেয়াল করছি, আমি ওই জায়গায় আসছি। এখন আমরা জাতিগতভাবে যদি এক না থাকি, এবং আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সামনে আমরা তো এখন বলি গত 2-3 বছর ধরে যে পলিটিক্সটা এবং দেশের পলিটিক্স কিন্তু এখন শুধু দেশে সীমাবদ্ধ থাকে না, যেহেতু একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড হয়ে গেছে, জিও পলিটিক্স একটা বিশাল বড় জায়গা নিয়ে নেয়। সো সেদিক থেকে এখন প্রধান উপদেষ্টা যিনি আছেন, আমাকে একজন বলেন যে উনি ছাড়া এই কেওসটা হ্যান্ডেল করতে পারবে কেউ ইন্টারন্যাশনাল লেভেলে? আমার মনে হয় এইখানে সবাই একমত হবে যে ওনার নিয়ম নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে, বরং সেই কারণে আমাদের প্রত্যাশার মাত্রাটা অনেক বেশি। এক্স্যাক্টলি, মানে আমি সবসময় একটা উদাহরণ দিই যে ধরেন 8 তারিখ যদি উনি রাজি না হতেন তাহলে কি হতে পারতো, এটা কিন্তু অন্য দিকে চলে যেতে পারতো, এবং এখনো কিন্তু অন্য দিকে চালানোর এটার বহুত ব্যবস্থা রয়েছে। সো ওইটা মাথায় রেখে এখন আমাদেরকে শুধু রাজনৈতিক দল না, কিন্তু এখন এটা হচ্ছে যে আমাদের দেশে যে 18 কোটি জনগণ থাকে, সেই 18 কোটি জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং সেখানে রাজনৈতিক দলরা একটা বিরাট স্টেক হোল্ডার, ওনারা মানুষের বা জনগণের পালস বোঝেন, ওই পালস অনুযায়ী তারা যাতে এই দেশকে টিকিয়ে রাখার সাহায্য করে সেদিকেই আমরা করতে যাচ্ছে, এবং যাতে সকলে মিলে আমরা এটাকে একটা স্টেবিলাইজ পর্যায়ে নিয়ে যেতে পারি। এই ধরনের সরকারের ক্ষেত্রে অপূর্ব একটা ভয় দেশের মানুষের, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর ভিতরে আসে। ধরেন 1/11-এর সময়ও আমরা দেখেছি যে আসলে একটা কিংস পার্টির মতো তৈরি করা হয়, যেহেতু প্রফেসর ইউনূস বলছেন যে তাকে অ্যাপয়েন্ট করেছেন শিক্ষার্থীরা, এবং তাদের একটা মনে হচ্ছে তার একটা দল দাঁড় করাচ্ছেন, জাতীয় নাগরিক কমিটি, সার্জিসরাও সেটার সদস্যেরই মধ্যে হয়েছেন। ফলে হঠাৎ করে একটা নতুন রাজনৈতিক দল করা, অথবা তাদেরকে কোনো না কোনোভাবে সরকার একটু প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা দিচ্ছে, এই আলোচনাগুলো কিন্তু আমাদের পলিটিক্যাল ডিসকোর্সে হচ্ছে। আসলে কি তাদের প্রতি আপনাদের বাড়তি কোনো মায়া মহব্বত ভালোবাসা আছে? আমি যেখান থেকে দেখছি সেখানে একদমই মনে হচ্ছে না বাড়তি কোনো মায়া মহব্বত আছে। আর বারবার এই 1/11-এর ভুটটা যে আমরা বলতে থাকি না, যদি এই ভুটটা থাকতো না, উনার ভাষণে বলতো না যে ওনার আর্ম ফোর্সেস যেতে বেগম খালেদা জিয়াকে এনে উনি আমরা গর্বিত যে উনি আজকে আসতে পেরেছে। সো এখানে 1/11 প্রশ্নই উঠে না, মানে এখানে ওই আলাপই আমরা না যাই, মানে এটা আমার কাছে মনে হয় এটা একটা টাইম ওয়েস্ট। যে কিংস পার্টি বলেন যা বলেন, এটা আমার তো মনে হয় যে এখন শুধু বৈষম্য না, মানে আরও প্রচুর রাজনৈতিক দলের আসা উচিত। আর নাই কিন্তু মানে ধরেন পার্লামেন্টে ভ্যাকেন্সি থাকতে হবে, বাট এটা একদম ধরেন আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত যে এখন যত দল আসবে, যত রকমের দল আসবে, তত ভালো, তত সুন্দরভাবে আমরা জিনিসটা করতে পারবো। কিন্তু এগেন দ্যাট ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। কিন্তু কথা হচ্ছে যে এইটা আপনি যে জিনিসটা বললেন এটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু আমার কথা হচ্ছে আমি আমাদের যে জায়গা থেকে দেখছি, এটাতে আমি কোনো রকম এই ধরনের কোনো ইন্ধন পাচ্ছি ইন্ধন এখন পর্যন্ত। দেখেন, অনেক ধন্যবাদ অপূর্ব জাহাঙ্গীর, অনেক ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল, অনেক ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। দর্শক, আমাদের এই ছিল আজকের আলোচনা। দেখা হবে আগামী রোববার, নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো আমরা। সে পর্যন্ত ভালো থাকেন সবাই, সুস্থ থাকবেন।